নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমরা চলেছি ফ্লাসিংয়ে, যেখানে চীনাদের দোকান। তো আমাদের কিছু বাড়ির কাজের জন্য কিছু মাল কিনতে হবে, জিনিসপত্র কিনতে হবে। এবং আমরা শুনলাম যে ওখানে কলকাতার যেরকম বড়বাজারে হোলসেল পাওয়া যায়, তো ওখানে সেটা হোলসেল পাওয়া যায়। সস্তা সবাই একটু খুঁজতে যায়, দেখতে যায়। তাই যদি কিছু কমে পাই, সেই কারণে আমরা ফ্ল্যাশিংয়ে যাচ্ছি। এবার যেতে যেতে সেই পত্রগুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কিছু টাইলসের অর্ডার দিতে। ছোট একটা বাড়িতে কাজ হবে, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। যেতে যেতে তো আমরা কিভাবে এখানে এসছি সে সম্বন্ধে দু একটা কথা বলি, তাহলে পথ চলাও হবে। আবার আমেরিকা কিভাবে এলাম সেই গল্পটাও আপনাদেরকে শোনানো হবে। তা মেয়ের বিয়ে হয়েছে 2011 নভেম্বর মাসে আমেরিকান ছেলের সঙ্গে। সেই সূত্রে ধরে জামাই আমেরিকা আসার পরে অ্যাপ্লাই করে, তো তার প্রসেসিং হয়ে যায় 2013 এপ্রিল মাসে ও আমেরিকা চলে আসে। আমি তখন চাকরি করি। তো মেয়ে যখন আমেরিকায় গেছে, প্রত্যেক বাবা মারই ইচ্ছা জাগে যে একবার আমেরিকাকে দেখি। মানে পৃথিবীর আমার মনে হয় সমস্ত মানুষেরই যারা আমেরিকা সম্বন্ধে ধ্যান ধারণা আছে, তাদের ইচ্ছা জাগে একবার আমেরিকা দেখে আসি। থাকা না থাকা পরের কথা। যাই হোক, তো সেই সূত্র ধরে আমিও অ্যাপ্লিকেশন করে পাসপোর্ট বের করে রেখে দিলাম। জানি না কবে যেতে পারবো। আমাদের দুজনেই পাসপোর্ট করে নিলাম নিজেই অ্যাপ্লিকেশন করে। এরপরে আমি 2015-তে রিটায়ার করে যাই। রিটায়ার করে ভাবলাম যে এবার মেয়ের কাছ থেকে ঘুরে আসি। যখন অ্যাপ্লাই করলাম, তাতে যা বৃত্তান্ত দেওয়ার সমস্ত বৃত্তান্তই দিলাম। যা ঘটনা, আমার বাড়ি কোথায়, আমি কি করতাম, তারপরে আমার জন্মস্থান কোথায়, যা বৃত্তান্ত সব দেওয়ার পরে আমি কলকাতায় যে হাই কমিশনার, ওখানে অ্যাপ্লিকেশন করাতে ইন্টারভিউ ডাকলো। গেলাম। ইন্টারভিউ যে খুব কঠিন প্রশ্ন করে তা কিন্তু নয়। আমরা অনেকে যারা আমেরিকান এম্বাসিতে গিয়ে দাঁড়াই, দাঁড়ানোর আগে যেন ভয়ে ভৌদুর করে কিনাকির প্রশ্ন করবে। প্রশ্ন যখন করবে তখন কিন্তু কোনো টেনশন রাখলে চলবে না। যাই হোক, যেটা আমার ঘটনাটা বলি। তো আমার ডাকলো, আমরা দুজনেই একসঙ্গে গিয়ে দাঁড়ালাম। আমাদের ইন্টারভিউ নিচ্ছেন এক হোয়াইট, আমেরিকান হোয়াইট। আমাকে জিজ্ঞাসা করলো, আপনারা কোথায় যাবেন? বললাম। কারখানায় যাবেন? বললাম। কতদিনের জন্য যাবেন? বললাম। সবে কিন্তু অ্যাকচুয়ালি আমি ফর্মে কিন্তু আমার দেওয়া আছে, আর তারা ট্যালি করছে কিনা জানি না। তারপরে আপনার পরিবারে কজন? বললাম।
আপনার সন্তান কটি? বললাম। আপনার মেয়ে ওখানে কি করে? বললাম যে চাকরি করে। আর কোথায় চাকরি করে? কোম্পানির নাম কি? এখন সেই কোম্পানির নাম জিজ্ঞেস করাতে আমরা থতমত খেয়ে গেছি যে কোন কোম্পানিতে চাকরি করে আমার ইন্টারভিউর সঙ্গে কি সম্পর্ক বুঝতে পারলাম না। যাই হোক, আমি বললাম স্যার কোথায় চাকরি করে তা তো জানি না। সে সঙ্গে তখন একটা কম্পিউটারে কোনো বাটনে ক্লিক করে বা কোথা থেকে একটা পেপার বেরিয়ে এলো, আমাকে হাতে ধরিয়ে দিল, দিয়ে বলল আপনি ভিসা পাচ্ছেন না, নেক্সট। আমাদের বলল আমাদের সরে যান। এখন কি ভুল করলাম তা কিছুই বুঝতে পারলাম না। যা প্রশ্ন করলো সঠিক তো উত্তর দিলাম, তা আমরা ভিসাটা পেলাম না কেন? খুব চিন্তায় পড়ে গেলাম যে কি এমন বললো যে আমি তার উত্তরে ভুল বললাম। তো আমার শেষ প্রশ্ন করেছিল মেয়ে কোথায় চাকরি করে, সেই তথ্য তো আর আমি নিইনি, আর এর জন্যই দিল না। যাই হোক, মন খারাপ করে বেরিয়ে এলাম। তো এসে সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন করলাম যে দেখ এরকম ব্যাপার, আমাদের এই দিল, এই পেপারটা আমাদের হাতে ধরিয়ে দিল আর বললো আপনার ভিসা পাবেন না। ওদের পাসপোর্ট দুটো ফেরত দিয়ে দিল। আগে জানতাম যদি ভিসা হয় তারা পাসপোর্টটা রেখে দেয়, তো দুজনেই পাসপোর্ট ফিরিয়ে দিল। এদিকে এম্বাসিতে ইন্টারভিউ চার্জ অনেক, প্রায় তখন বোধ হয় 11.5 করে 23,000 মতো দুজনের জন্য লেগেছিল। ভাবলাম জলে চলে গেল, আর পয়সা জলে গেল, কিন্তু আমাদের যাওয়ার যে উদ্দেশ্য সেটা তো আর সফল হলো না। এদিকে সত্যিই খুব, তখন মেয়ে বললো বাপি তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। যাই হোক, এর মধ্যে খবর পেলাম যে মেয়ে প্রেগনেন্ট। তখন ওর মা বললো যে দেখো একবার তো যা হবার হয়ে গেছে, আবার তুমি অ্যাপ্লাই করো। এবার আমাদের একটা গ্রাউন্ড আছে যে মেয়ে প্রেগনেন্ট, সেই জন্য আমরা দেখতে যাচ্ছি। ঠিক আছে। আবার অ্যাপ্লাই করলাম, সম্ভবত DS 260 ফর্ম ফিল আপ করে, সম্ভবত, এখন কিন্তু আমি কনফার্ম না, যে মনে পড়ছে না যে 260 কিনা, কিন্তু মনে হচ্ছে 260 হবে। ফিল আপ করে আবার সেই 30,000 ব্যাংকে জমা দিয়ে মানি রিসিট নিয়ে আবার ফর্ম ফিল আপ করলাম। করার পরে আবার ইন্টারভিউতে বসলাম। এবার যখন ইন্টারভিউ নিচ্ছেন তখন একজন ব্ল্যাক মহিলা, তো উনি আমাদের সেই আগের মতোই বিভিন্ন রকম প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে বেশ, যখন হোয়াইট ছিল তখন ছিল আর ইন্টারপ্রেটার ছিল, কিন্তু এই ব্ল্যাক যখন আমাদের ইন্টারভিউ নিচ্ছে ওর নিজেই নিচ্ছে, মানে টুকটাক কাটা কাটা বাংলা বলতে পারে, হয়তো অনেকদিন ধরে কলকাতায় এমবেসিতে আছে। তা সমস্ত জিজ্ঞাসা করার পরে এখানে কি আছে, বাড়ি নিজের কিনা, আপনার ছেলে মেয়ে কজন, আপনার কি করতেন, আপনার চাকরি কতদিন হয়েছে, আপনি রিটায়ার কবে করেছেন,
সমস্ত তথ্য আমি দিলাম। দেওয়ার পরে যে এবার আগের বার যে মেয়ে কোথায় চাকরি করতো সে খবর তো আমি আগে নিইনি। এবার একদম একদম পরিষ্কার পুরো তথ্য একদম পরীক্ষার পড়ার মতো মুখস্থ করে গেছি। মেয়ে কোথায় চাকরি করে, মেয়ের কোম্পানির নাম কি, হ্যাঁ, মেয়ের স্যালারি কত, ইনকাম কত, সমস্ত তথ্য নিয়ে গিয়ে একদম ভেবেছি যেন সব জলের মতো বলে দেবো। শেষকালে উনিও সেই একই পেপার আমাকে ধরিয়ে দিলেন। ধরিয়ে দিয়ে আমাকে বললেন আপনারা ভিসা পাবেন না। কেন? আমার মেয়ে থাকে ওখানে, মেয়ের ওখানকার সিটিজেন, মেয়ে আমার এখানে বাড়ি রয়েছে, আমার নিজের সরকার সব পেনশন রয়েছে। বলছে না, আপনি যেহেতু এক মেয়ে, এটা মন দিয়ে শুনবেন, যেহেতু আপনার একই মেয়ে, আপনার আর কোনো ছেলে নেই, তো আপনারা যদি ওখানে চলে যান তাহলে আপনার ইন্ডিয়া থেকে আমেরিকাতে এন্ট্রি হবে। কিন্তু এবার আপনার মেয়ে ওখানে আইন বলে আপনাদের অসুস্থতা দেখিয়ে কোন বিভিন্ন রকম অজুহাত দিয়ে আপনার উকিলদের দিয়ে আপনাদের ওখানে আটকে দেওয়ার চেষ্টা করবে। তার মানে আপনারা ওখানে গেলে পারে ওখান থেকে আর এক্সিট হবে না, যেটা আমেরিকান সেন্সাসে একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। জনসংখ্যা একদম কত সেটা নির্দিষ্ট করে বলা যায়, সেই বিষয়টা থাকবে না। সেই কারণে আপনারা ভিসা যতবারই অ্যাপ্লাই করুন আপনারা ভিসা পাবেন না। বরং মেয়ে যখন ওখানে সিটিজেন, আপনি মেয়েকে বলুন যে আপনার জন্য ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করতে, বলে সেই একই কাগজ ধরিয়ে দিল। এবং তাতে দেখলাম যে একটা জায়গায় লেখা রয়েছে যে আপনি প্রমাণ করতে পারেননি যে আপনি আমেরিকা থেকে ইন্ডিয়া ফেরত আসবেন, এই একটা লাইন লেখা রয়েছে। এবং ওটাই হচ্ছে ওই সমস্ত ওই লিফলেটটার মার্ক প্যাচ। যাই হোক, মন খারাপ হয়ে চলে এলাম। এবার সত্যি কথা বলতে কি, এবার একটু কষ্টই হয়েছিল, কারণ মেয়ে প্রেগনেন্ট, তো দেখতে যাব অনেক আশা করে ছিলাম। এবার মেয়েকে যখন বেরিয়েই ফোন করেছি, আমরা তখন বেরিয়েছি হয়তো সম্ভবত একটা বছর বাজে, 12:30 একটা এরকম হবে। 12:30 মানে আমেরিকা যখন তখন 3টে। এখন মেয়েও জেগে রয়েছে যে কি হলো করে আমাদের পাসপোর্ট জমা নিল কিনা। ছোট চেষ্টা করে এবার মেয়েকে বলে, বাবি কি হয়েছে? এই ফোন পেয়েই বাবি খুব উৎসাহ নিয়ে এবার বোধহয় বাবিরা এবারে ভিসা পেয়ে যাবে। আমি কথা বলেই একদম কেঁদে ফেলেছিলাম যে মামুন এবার আমাদের ভিসা দিল না। এবং তারপরে আমাকে বলল যে আপনারা ভিসা কোনোদিনই পাবেন না, কারণ আপনার একই সন্তান। এবার আপনারা যেতে পারেন, যে কোনো একজন যেতে পারেন, হয় আপনি চলে যান, না হলে ওর মাকে পাঠিয়ে দিন। যে কোনো একজন ভিসা যদি আপনি বলেন, আমি একজনকে ভিসা আমি এখান থেকে স্যাংশন করতে পারবো, কিন্তু দুজনে একসঙ্গে পাবেন না। এবার আমরা কি একা কি যাওয়া সম্ভব? আমাকে ওখানে মানে এমবেসিতে জিজ্ঞেস করেছিল, আপনারা কি একজনকেও যেতে চান? যেখানে একজন আপনারা ডিসিশন নিয়ে বলুন। বললাম না, সেটা হবে না,
বলে ঠিক, তাহলে আপনারা ভিসা পাবেন না, আপনার মেয়েকে বলুন। তো এই বললো যে যখন একজন আপনারা যেতে পারেন, এবার আপনারা ডিসিশন নিয়ে আমাকে বলুন, তাহলে আমি একজনকে স্যাংশন করে দেবো, কিন্তু দুজনে একসঙ্গে পাবেন না। তো হতাশ হয়ে মেয়েও একটু ভেঙে বললো বাবি তুমি চিন্তা করো না, আমি 2 মাস পরেই আসছি। আমি যেটা ইন্টারভিউ দিয়েছিলাম সম্ভবত 25শে অক্টোবর, মেয়ে বললো যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। তো 2016 ডিসেম্বরে জানুয়ারিতে ও আসে না, সরি 2016 অ্যাপ্লাই করেছিলাম এইটা, তা 2017 জানুয়ারিতে ও আসে। যাই হোক, এই হচ্ছে আমার ইন্টারভিউয়ের। তারপরে তো এরপরে আবার প্রসেসিং চললো। এবার মেয়েকে বললো যে মামুন তুই অ্যাপ্লাই কর, আমাদের এখান থেকে দেবে না। সো পেনশন যাই থাকুক না কেন, ওই এখানে ফেরত আসার জন্য একজনকে, যদি আপনার আরেকটা ছেলে থাকতো, আমার যদি একটা কোনো সন্তান থাকতো, তাকে রেখে আমরা দুজন যেতে পারতাম, কিন্তু ওই যেহেতু একই সন্তান সেটা দেবে না। তারপরে মেয়ে চলে এলো, ঘুরে টুরে গেল। তখন আমাদেরও মনটাও একটু ভালো লাগলো। ইতিমধ্যে মেয়ের ছেলে হয়েছে, ওই নাতির মুখ দেখলাম, এর মধ্যে আনন্দে রইলাম। তারপরে এবার মেয়ে, যেটা সহজ প্রথা, বাবা মাকে নেওয়ার সব থেকে সহজ। বাবা মার জন্য অ্যাপ্লাই করলে পরে 1 বছরের মধ্যে জেনারেলি সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে যায়। আমাদেরও প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের যেরকম ভিজিটিং ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন আমাদের এমবাসি ছিল কলকাতা, আর ইমিগ্রেশন ভিসার জন্য আমাদের এমবাসি সিলেক্ট হলো বম্বে। ওখানে গিয়ে আবার দুজনেই ইন্টারভিউ দিলাম। যদিও দুজনের দুরকম ডেট পড়েছিল, এই মানে মেয়ের প্রসেসিং এগোতে গিয়ে মেয়ের কাছে কিছু পেপার চেয়েছিল। মেয়ে হয়তো ওর মায়ের পেপারে কোনো একটা মিসিং ছিল, ওটা আবার সেটাকে চাওয়াতে এই যে দুজনের যে একসঙ্গে যে প্রসেসিং চলছিল, এটা পেছিয়ে যায়। আমি আগে ইন্টারভিউ ডেট পাই, আমার মিসেস তার 2 সপ্তাহ পরে, 15 দিন পরে ইন্টারভিউ ডেট পাই। যাই হোক, সে অনেক মানে 2 বার করে বোম্বে যেতে হলো, না হলে বোম্বে তো 15 দিন থাকার খরচ বিশাল, আর যেতে হয়তো প্রায় 10 দিন আগে, কারণ মেডিকেল করতে হবে হয় বোম্বে, না হলে চেন্নাই, এরকম ওদের সিলেক্টেড ডাক্তার রয়েছে যে ওদের ছাড়া কোনো ডাক্তার সার্টিফিকেট ওরাও অ্যালাউ করবে না। যার জন্য আমরা বোম্বে গিয়ে হোটেলে প্রায় 3-4 অক্টোবর ছিল, আমরা গেলাম 24শে সেপ্টেম্বর, ওই 1 সপ্তাহ আগে মতন, দিন 10-12 আগে বোম্বে গিয়ে ছিলাম। তারপরে আমার ইন্টারভিউ হলো, মেডিকেল সমস্ত রিপোর্ট পেয়ে ওখানে হাই কমিশনে জমা দিয়ে আমাদের ইন্টারভিউ হয়ে গেল। আমারটা পেয়ে গেলাম, আমার পাসপোর্ট জমা নিয়ে এলো। এরপরে আবার 15 দিন পরে আমার হওয়ার পরে আমরা চলে এলাম আবার কলকাতায়। এর মধ্যে ছিল লক্ষ্মী পুজোটা সেরে আবার
দুর্গাপুজো সেরে লক্ষ্মী পুজো সেরে আবার পড়লো 15 তারিখে ওর ইন্টারভিউ ডেট, 15ই অক্টোবর। এবার ও গিয়ে লাইনে দাঁড়ালো। এখন আমি তো হিন্দি জানি, মোটামুটি টুকরো টাকরা করে ইংলিশ চালিয়ে নিতে পারি, কিন্তু ও আমার মিসেস সেটা পারে না। আর ওকে যার জন্য একটা প্রশ্ন করেছিল, হ্যাঁ, ও বুঝতে পারেনি। আর বোম্বেতে তো, কলকাতা হলে বাংলায় ইন্টারপ্রেটার পাওয়া যায়, কিন্তু বোম্বেতে তো হিন্দি, ও তো আবার হিন্দিও বোঝে না। যাই হোক, ও বললো ঠিক আছে, আমার হাজব্যান্ড বাইরে আছে, আমি দেখছি। গিয়ে আমাকে নিয়ে গিয়ে বললো যে, বললাম যে আমার তো এই যা প্রশ্ন করেছিল, এখন ভুলে গেছি কি প্রশ্ন করেছিল, কি প্রশ্ন নিয়ে ওকে কোয়ারেজ করেছিল। আমি তার উত্তর দিলাম, দেওয়ার পরে বলে ঠিক আছে আপনারা পেয়ে যাবেন বলে ওটাও নিয়ে নিল। আমরা চলে এলাম। এবার কলকাতায় যেখানে কালেক্টিং সেন্টার, সেখান থেকে আমরা পাসপোর্ট নিয়ে যথারীতি সময় আমরা আমেরিকা চলে এলাম। এটা কি এক্সাইটমেন্ট যা বলে বোঝানো যাবে না। মেয়ে জামাই নাতি ওরাও গেছিল আমাদের এয়ারপোর্টে পিক আপ করতে। তা অবশেষে আমরা জেএফকেতে নেমে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানালাম। শেষ পর্যন্ত মেয়ের কাছে আসতে পেরেছি। এর মধ্যে কথা বলতে বলতে আমরাও চলে এসেছি ফ্লাসিংয়ে। তা এরপরে অন্য কোনো এক ভিডিওতে আমি বলবো যে আমেরিকায় প্রথম দিন কিভাবে কাটলো, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই চলতি পথে রাস্তার কোনো বিবরণ আপনাদের দিতে পারলাম না। হয়তো নিশ্চয়ই দেখেছেন সবুজের মধ্য দিয়ে আমরা এগিয়ে এসেছি, এবং পাশে কখনো আটলান্টিক ওশানের এসব শাখা। অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সিটিটা কয়েকটা দ্বীপ নিয়ে বিভক্ত, কয়েকটা দ্বীপ, সবারই মানে সঙ্গে কানেকশন। কিন্তু সমস্ত রেলপথে বলুন বা গাড়িতে বলুন, মোটর গাড়ি বলুন, মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু সুন্দর আছে। এবার আমরা এই একটা টাইলসের দোকানে ঢুকছি। তো আমরা কেন এখানে এলাম সেটা আপনারা দেখুন, যে টাইলসের দোকান কত বড় হতে পারে। আর এখানে সমস্ত দোকান চীনাদের, কিন্তু পরিবেশ দেখে মনে হবে কলকাতার মতন। সেটা আরেকটা আপনাদের ভিডিও করে দেখাবো। এখন আমরা আজকে এসছি অর্ডারটা দিতে। এবার গাড়ি পার্ক করে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। আজকে শুধু দেখাবো যে দোকানটা কত রকমের টাইলস রয়েছে, কত মানে এখানকার আমাদের মতো মানুষরা কিন্তু টাইলস কেনে না। এখানে বাড়িতে করে কোম্পানি একটা বিশাল বিশাল জোন নিয়ে তারা বাড়ি কনস্ট্রাকশন করে ডেভেলপমেন্ট করে। তো আমরা নিজেদের ছোট্ট একটা কাজের জন্য এসছি।
এবার আপনারা দেখুন।
আজকে আমাদের সিলেকশন করে এবং অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, আর যদি সম্ভব হয় একটা শেয়ারও করে দিলে খুব ভালো। নমস্কার।